গম কবে আমাদের রেশনের মাধ্যমে বিলি হবে এবং তারপরে সেগুলো ভাঙিয়ে মানুষ খাবে। ফলে মানুষকে অপেক্ষা করতে হতো রেশনের উপর পুরোপুরি, এবং আমাদের অপেক্ষা করতে হতো আমেরিকার থেকে কবে জাহাজগুলো আসবে এবং গম নিয়ে আসবে, আমাদের খাবারের যোগান দেবে। এবং শুধু তাই নয়, একটা বিরাট সংখ্যক মানুষ তখন মানে দারিদ্রতার কারণে অনাহারে মারা যেতেন। বছরের মানে অল্প আয়ুতেই তাদের মৃত্যু ঘটত। একটা বিরাট সংখ্যক মানুষের জন্য ভারত সরকারের লঙ্গরখানা কিন্তু চালু করতে হতো। লঙ্গরখানা কি, যে মানে বেশিরভাগ জল থাকতো, অল্প একটু চাল আর ডাল, তার মধ্যে সেটা দিয়ে খিচুড়ি তৈরি করে মানে ঘটিতে দিয়ে দেওয়া হতো খিচুড়ি, বা কোনো একটা জগের মধ্যে দিয়ে দেওয়া হতো খিচুড়ি। সেই খিচুড়িটা খেয়ে মানুষ বাঁচত। একটা বিরাট সংখ্যক মানুষ তখন নেংটি পরতো। মানে আমাদের এখন যেমন জামা প্যান্ট পরতে পারি, তখন বেশিরভাগ মানুষ নিজের লজ্জাটা নিবারণ করবার জন্য কেবলমাত্র একটা গামছা বা নেংটি জাতীয় জিনিস পরতো। এবং শিক্ষার যদি জায়গা থেকে দেখো, তাহলে প্রকৃত অর্থে 30% মানুষও শিক্ষিত ছিল না। এবং সবচেয়ে বড় কথা হলো, আমাদের শিল্প আমদানির উপর নির্ভর করত। আজ আমরা কোথায় দাঁড়িয়েছি? আজ ভারতবর্ষ আজকে কিন্তু মানে তার মাঝে অনেক ইতিহাস, আমি তোমার দর্শক এতটা নিশ্চয়ই শুনবে না। ওটা ভরা আছে। আমরা সবুজ বিপ্লবের মধ্য দিয়ে খাদ্যে শুধু স্বয়ংসম্পূর্ণ তা নই, আমরা পৃথিবীর 111টা দেশকে খাদ্য বিক্রি করি, নানা ধরনের খাদ্য বিক্রি করি। তার মধ্যে ফল থেকে শুরু করে, গম থেকে শুরু করে, ধান থেকে শুরু করে, বার্লি থেকে শুরু করে, আমরা 111টা দেশে আমাদের খাদ্য কৃষিজাত দ্রব্য বিক্রি করি। আমরা যে ভারতবর্ষ আমদানি নির্ভর বাণিজ্য ছিল, মানে আমাদের সাবানটা পর্যন্ত ভালো সাবানও তৈরি করতে পারতাম না, সেই ভারতবর্ষ এখন প্রায় 180টা দেশে তার শিল্পদ্রব্য কোনো না কোনোভাবে বিক্রি করে। অর্থাৎ শিল্পজাত দ্রব্য, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যে আমাদের হয়েছে, তার প্রমাণ হলো 180টা দেশে আমাদের দ্রব্য কোনো না কোনোভাবে পৌঁছায়। সেটা টুথপেস্ট হতে পারে, আবার সেটা আমাদের আয়রন হতে পারে, অথবা স্টিল হতে পারে, অথবা কয়লা হতে পারে, মানে গার্মেন্ট হতে পারে, নানা রকম দ্রব্য আমাদের পৃথিবীর বিভিন্ন দেশে যায়। যে ভারতবর্ষকে কোনোদিন কেউ ভাবতে পারেনি নিউক্লিয়ার পাওয়ার দেশ হবে, পরমাণু শক্তিধর দেশ হবে, আমরা সেই পরমাণু শক্তিধর দেশ। শুধু তাই নয়, পৃথিবীর 5টা দেশের মধ্যে সামরিক দিক থেকে আমরা কিন্তু শক্তিশালী দেশ। পৃথিবীর 4র্থ এবং 5ম সামরিক শক্তির দেশ হিসাবে আমরা নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পেরেছি। যে ভারতবর্ষ 1948 সালে পাকিস্তানের সাথে লড়াইয়ে পূর্ণাঙ্গভাবে জয়ী হতে পারেনি, 62তে চীনের সাথে আমরা হেরেছি। আজকে আমরা কিন্তু চীনের সাথে চোখে চোখ রেখে গারোয়ানে হতে পারে বা অন্য প্রান্তে হতে পারে, লাদাখে হতে পারে, লড়াই আমরা কিন্তু চোখে চোখ রেখে দিচ্ছি। আর অপারেশন সিঁদুরে তুমি দেখলে মাত্র 3 দিনের মধ্যে পাকিস্তানকে বাধ্য করলাম সিজ ফায়ার বা যুদ্ধবিরতি ঘোষণাতে আসতে। ফলে আমাদের সামরিক শক্তি, একসময় আমরা চীনের কাছে হেরেছি, এটা ফ্যাক্ট, কিন্তু আজকে আমরা চীনকে চোখে চোখ রেখে কথা বলছি। পাকিস্তানকে আমরা 65 যুদ্ধে হারিয়েছি, 71 যুদ্ধে হারিয়েছি, কার্গিলের যুদ্ধে হারিয়েছি, অপারেশন সিঁদুরে হারালাম। এবং আজকে খুব আনন্দের সাথে বলতে চাই, 80তম স্বাধীনতা দিবসে আমাদের তৈরি অস্ত্র দক্ষিণ এশিয়ায় প্রায় 7খানা দেশে বিক্রি হচ্ছে। তার মধ্যে ব্রহ্মস অস্ত্র যেমন আছে, তেমনি ট্যাঙ্ক পর্যন্ত, ভারতের তৈরি ট্যাঙ্ক পর্যন্ত বিদেশে বিক্রি হচ্ছে। মিসাইল একের পর এক মিসাইল বিভিন্ন দেশ কিনছে। ফলে সামরিক দিক থেকে আমরা সত্যিই একটা জায়গায় গেছি। জিডিপির জায়গা থেকে ভারতবর্ষ কোনোদিন জিডিপির জায়গা থেকে প্রথম 6টা দেশের মধ্যে আসতে পারে কেউ কল্পনা করতে পারেনি। আজকে 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে আমি গর্বের সাথে বলতে পারি একজন নাগরিক হিসাবে, যে ভারতবর্ষকে দরিদ্র দেশ বলা হতো, তারপরে উন্নয়নশীল দেশ বলা হতো, আজকে সেই ভারতবর্ষ জিডিপির নিরিখে 6ষ্ঠতম। কেন বলছি, এর আগে 5ম স্থানে ছিল, 4র্থ স্থানেও ছিল আমরা।
কিন্তু সম্প্রতি আমরা দুটো স্টেপ পিছিয়ে গেছি। আবার আমাদের এখন জিডিপি 3.9 ট্রিলিয়ন ডলার, অর্থাৎ 3,90,000 কোটি টাকা ভারতের মূল্যে আমাদের জিডিপির বহর। এটা অবশ্যই একটা আমাদের মানে গর্বের বিষয় যে দরিদ্র ভারতবর্ষ আজকে পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম অর্থনৈতিক দেশ জিডিপির নিরিখে। সবচেয়ে বড় যে অ্যাচিভমেন্টটা আমরা করতে পেরেছি, দেখো, একটা আত্মমর্যাদা আমরা তৈরি করতে পেরেছি। এই আত্মমর্যাদাতে জওহরলাল নেহরুর যেমন ভূমিকা ছিল মিশ্র অর্থনীতির মাধ্যমে, তেমনি আমি স্মরণ করতে চাই আজকের দিনে ইন্দিরা গান্ধীর সেই সাহসী সিদ্ধান্ত, যেখানে আমেরিকা নিষেধ করা সত্ত্বেও বাংলাদেশ যুদ্ধে মানে ভারতের সেনাকে নামিয়েছিলেন এবং পাকিস্তানকে পরাজিত করে বাংলাদেশের জন্ম দিয়েছিলেন। ফলে আমি কি করে অস্বীকার করি তার ভূমিকাকে, আমি কি করে অস্বীকার করি শ্রীমতী ইন্দিরা গান্ধীর ভূমিকাকে, যেখানে পরমাণু বিস্ফোরণ প্রথম পোখরান 1 তার আমলেই হয়েছিল। আমি একইভাবে স্মরণ করতে চাই অটল বিহারী বাজপেয়ীকে, যে অটল বিহারী এবং একই সাথে রাজীব গান্ধীকে। আজকে যে টেলিকমিউনিকেশন, তুমি যে মোবাইলের মাধ্যমে ভিডিও করে নিয়ে যাচ্ছ, আজকে যে ফোন দেখছো, আজকে যে কম্পিউটার দেখছো, এই যোগাযোগ ব্যবস্থার বিপ্লব ঘটিয়েছিলেন রাজীব গান্ধী। আজকে কৃতজ্ঞ চিত্তে রাজীব গান্ধীকে আমি স্মরণ করতে চাই একজন অধ্যাপক হিসাবে। একইভাবে আমি স্মরণ করতে চাই অটল বিহারী বাজপেয়ীকে, যিনি ভারতবর্ষের যে রাস্তার যে যোগাযোগ কমিউনিকেশন এবং গ্রাম পর্যন্ত রাস্তাকে নিয়ে গেছেন। আজকে বিদেশে যখন আমি যাই, তখন বিদেশের অনেক রাস্তার সাথে ভারতবর্ষের জাতীয় সড়কগুলোর মিল পাই। এটা সম্ভব হয়েছিল কিন্তু অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে যে সরকার, সেই মানে গোল্ডেন কোয়াড্রিলাল যে রোড, সেই প্রজেক্টের মাধ্যমে। আমি একই সাথে এবং তিনি পোখরান 2 বিস্ফোরণ ঘটিয়েছিলেন। কার্গিল যুদ্ধের জয়ের নায়ক ছিলেন অটল বিহারী বাজপেয়ী এবং বহুত্ববাদ বিশ্বাসী মানুষ। আমি একইভাবে স্মরণ করতে চাই অর্থমন্ত্রী প্রথমে মনমোহন সিংকে, যিনি উদার অর্থনীতির জন্ম দিয়েছিলেন। এই 80তম স্বাধীনতা দিবসে আমি স্মরণ করতে চাই অবশ্যই মানে মনমোহন সিংকে, যিনি আমাদের রাষ্ট্রনির্ভর অর্থনীতি থেকে বাজার নির্ভর অর্থনীতি করার পরেই মানে দরিদ্র মানুষের সংখ্যা কমেছে এবং গ্রামে গঞ্জে যে রাস্তাঘাট তৈরি হয়েছে, পরিকাঠামোর বিকাশ ঘটেছে, বিদ্যুৎ ঢুকেছে, তাতে কিন্তু এই উদারীকরণের বিরাট ভূমিকা আছে। উদারীকরণ, বেসরকারীকরণের মাধ্যমে এবং বিশ্বায়নের মাধ্যমে ভারতবর্ষের অর্থনীতির যে বিকাশ ত্বরান্বিত হয়েছিল, তাতে প্রথম যে সাহসিক সিদ্ধান্ত যিনি নিয়েছিলেন তিনি নরসিমা রাও এবং তার অর্থমন্ত্রী মনমোহন সিং, যিনি পরবর্তী সময়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছিলেন। ফলে এইরকম শ্রদ্ধেয় মানুষকে আমি স্মরণ করতে চাই। এবং একই সাথে বলতে চাই যে আজকে যিনি প্রধানমন্ত্রী হয়ে আছেন, তিনিও নরেন্দ্র মোদী, তিনিও কিন্তু অনেক সাহসী সিদ্ধান্ত একের পর এক নিয়েছেন।